গল্পের শুরুতেই আমরা আমাদের ফিল্মের লিড ইরফানকে দেখতে পাই। তার আজকে কলেজে প্রথম দিন ছিল। আর সে স্কুল লাইফ থেকে ইয়ানকি নামের একটি ছেলেকে ভীষণ পছন্দ করত। আর ভাগ্যক্রমে তাদের দুজনেরই সেম কলেজে অ্যাডমিশন হয়ে যায়। ইয়ানকে পিয়ানো বাজাতে অনেক ভালো লাগতো, তাই সে কলেজের ওপেনিং সেরেমনিতে স্টেজে গিয়ে পারফর্ম করতে থাকে। ইরফান তখন তাকে দেখে সিদ্ধান্ত নেয় যে আজকে সে সবার সামনে ইয়ানকিকে প্রপোজ করে দিবে। ইয়ানকে যখন পারফরমেন্স শেষ হয়, তখন ইরফান অনেক সুন্দরভাবে রেডি হয়ে স্টেজের উপরে যায়। আর তারপরে সে সবার সামনে তার ফিলিংসটি কনফেস করতে যাচ্ছিল, কিন্তু তখন স্টেজের উপরে থাকা ডেকোরেশনটি তার উপরে পড়ে যেতে থাকে। আর ওই ডেকোরেশনটি নিজের উপরে পড়ে যাওয়ার থেকে বাঁচার জন্য ইরফান নিজের হিলটি খুলে সে ডেকোরেশনটির উপরে ছুঁড়ে মারে। আর তার হিলটি ডেকোরেশনের সাথে বেঁধে ফায়ার অ্যালার্মের উপরে গিয়ে লাগে, যার ফলে তো সেখানে উপস্থিত থাকা সবার উপরে পানি পড়তে থাকে। আর হিলটা তো ইয়ানকির মাথার উপরে গিয়ে লাগে। আর এতে তো বেচার ইরফানের মানিজ্যতা একদম নষ্ট হয়ে যায়, কারণ পুরো কলেজে তার এই কর্মকাণ্ডের ব্যাপারটি পুরো ছড়িয়ে পড়েছিল। যার কারণে ইরফান যখন প্রথম দিন তার ক্লাসে যায়, তখন সব স্টুডেন্টরা শুধু তার দিকে তাকিয়ে থাকে। আর ইয়ানকির নজরও তখন ইরফানের উপরে গিয়ে পড়ে। সেই সময় ক্লাসে টিচার আসে, আর সেই সব স্টুডেন্টের উদ্দেশ্যে বলে যে কিছুদিনের মধ্যে আমাদের কলেজে স্পোর্টস এবং মিউজিকের একটি কম্পিটিশন হতে চলেছে। এই দায়িত্বটি টিচার ইয়ানকি এবং ইরফানের উপরে দেয়, কারণ ইয়ানকি মিউজিকে ভালো ছিল এবং ইরফান স্পোর্টসে ভালো ছিল। বেচারা ইয়ানকিকে তো না চাও সত্ত্বেও টিচারের কথাতে রাজি হতেই হয়। আর এই সবকিছু শুনে তো ইরফান অনেক খুশি হয়, আর সে মনে মনে ভাবতে থাকে যে এই সুযোগে সে ইয়ানকির সাথে বেশ কিছুটা সময় কাটাতে পারবে। তারা দুজন মিলে তো ইভেন্টের অনেক ভালো প্রস্তুতি নিয়ে নেয়, আর এভাবে ইভেন্টের দিনটি চলে আসে। ইরফান তো এই ইভেন্টের সমস্ত স্পোর্টসে পার্টিসিপেট করে। ইভেন্টের প্রথম ম্যাচটি যখন শুরু হয়, তখন তো ইরফান খেলতে খেলতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। এটি দেখে তো ইয়ানকি ইরফানকে উৎসাহিত করার জন্য মাইক নিয়ে জোরে জোরে ইরফানকে চিয়ার আপ করতে থাকে। ইয়ানকি চিয়ার আপ করছে, এটি দেখে তো ইরফানের মাঝে একটি আলাদা জোশ চলে আসে। আর শেষ পর্যন্ত ইরফানই এই কম্পিটিশনটি জিতে যায়। ফার্স্ট কম্পিটিশনটি শেষ হওয়ার পরে তো ওদেরকে ব্রেক দেওয়া হয়। তখন ইরফানের বেস্ট ফ্রেন্ড মিন এসে তাকে বকাঝকা করতে থাকে, আর তাকে বলতে থাকে যে তোমার স্পোর্টসে মনোযোগী হওয়ার বদলে ইয়ানকিকে পটানোর দিকে মনোযোগী হওয়া উচিত। পরের সিনে আমরা দেখি যে ইয়ানকি মিউজিক শুনতে শুনতে কলেজের এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছিল, যেখানে সে ইরফানকে একটি বড় ভারী বক্স তুলে নিয়ে যেতে দেখে। আর এটি দেখার পরে তো ইয়ানকি তাকে সাহায্য করে, আর তারপরে সে একটি ক্যান্ডি বক্সের মধ্যে ক্যান্ডি বের করে ইরফানকে দেয়। এখানে একে অপরের সাথে কথা বলতে থাকে। ইরফানের কথা শুনে তো ইয়ানকি তার একটি পুরাতন ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। কিন্তু এসব ব্যাপারে বেশি চিন্তা ভাবনা করার আগে পরের কম্পিটিশনের সময়টি চলে আসে। এই কম্পিটিশনটি ছিল জোড়ায় জোড়ায় খেলার কম্পিটিশন। যেহেতু এই ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্ব ইয়ানকি এবং ইরফানের উপরে দেওয়া হয়েছিল, তাই তারা দুজনে এক জোড়ায় এই কম্পিটিশনটিতে পার্টিসিপেট করে। এই গেমটির নিয়ম ছিল এটা যে প্রত্যেক পার্টনারের পা একে অপরের সাথে বেঁধে দেওয়া হবে এবং তাদের দুজনকে একসাথে ফিনিশ লাইন ক্রস করতে হবে। ইরফান তো এখানে মিনের কথা চিন্তা ভাবনা করার পরে ভাবে যে সে এই গেমে ইয়ানকির হাত ধরে দৌড়াবে, কিন্তু ইয়ানকি তো স্পোর্টস এর কথা চিন্তা করে ইরফানের কাঁধে হাত রেখে দেয়। এরপরে রেস শুরু হয়, আর তারা দুজন মিলে একসাথে দৌড়াতে থাকে। কিন্তু হঠাৎ করে ইয়ানকি হোঁচট খেয়ে পড়ে যায়। এটি দেখার পরে তো ইরফান কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই ইয়ানকিকে নিজের কাঁধে তুলে এক দৌড়ে ফিনিশ লাইন ক্রস করে গেমটি জিতে যায়। ইরফানের ইয়ানকিকে নিজের কাঁধে তোলার কারণে তো তার ক্যান্ডি বক্সটি কোথাও একটা পড়ে যায়। স্পোর্টস ডে শেষ হওয়ার পরে তো সে ওই বক্সটিকে পাগলের মতন এদিক সেদিকে খুঁজতে থাকে। ইরফানও এই ব্যাপারটা লক্ষ্য করে, আর সে বুঝতে পারে যে ইয়ানকির কাছে ওই ক্যান্ডি বক্সটি হয়তো অনেক বেশি ইম্পর্টেন্ট। যার কারণে ইরফান তাড়াতাড়ি ময়লার ডাস্টবিনের কাছে গিয়ে ওই ক্যান্ডি বক্সটিকে খুঁজতে থাকে। এখান থেকে সে ক্যান্ডি বক্সটি খুঁজে পেয়ে যায়, আর তাড়াতাড়ি এই বক্সটিকে সে ইরফানকে দেয়। ইয়ানকি তো অনেক খুশি হয়ে ইরফানকে ধন্যবাদ জানায়। তারপরে তারা দুজনে হাঁটতে হাঁটতে একে অপরের সাথে কথাবার্তা বলছিল। ইরফান ইয়ানকিকে বলে যে আমারও ক্যান্ডি খেতে অনেক ভালো লাগে, কিন্তু দাঁত নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ক্যান্ডি খাওয়া ছেড়ে দিয়েছি। ইয়ানকি তো তখন আবারও তার পুরাতন ফ্রেন্ড সঙ্গের কথা মনে পড়তে থাকে। ইয়ানকি তখন ইরফানকে তাড়াতাড়ি জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো ভাই রয়েছে। ইরফান তখন তাকে বলে যে আমার কোনো বোন বা ভাই নেই।
পরের দিন আমরা দেখি যে কলেজের সব স্টুডেন্টরা তো মিউজিক কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে থাকে। সেই সময় ইফানের কাছে টিচারের ফোন আসে আর সে তাকে জানায় যে তোমাদের কস্টিউম রেডি হয়ে গিয়েছে, তুমি ইয়ানকির সাথে এসে কস্টিউমগুলোকে চেক করে যাও। এটি শোনার পরে তো ইরফান ইয়ানকিকে ফোন দেয়, কিন্তু ইয়ানকি তো ক্যান্টিনের টেবিলে নিজের ফোনটি রেখে খাবার নিয়ে আসতে চলে গিয়েছিল। যার কারণে ইয়ানকির ফোনটা তার ফ্রেন্ডরা রিসিভ করে আর বলে যে ইয়ানকি খাবার নিয়ে আসতে গিয়েছে। এটি শুনে ইরফান তাদেরকে জানায় যে ঠিক আছে, আমি কস্টিউমের ড্রেসগুলো একা চেক করে আসতে পারবো। এটি বলে ইরফান কলটি কাট করে দেয়। ইয়ানকি যখন খাবার নিয়ে টেবিলে আসে তখন তার ফ্রেন্ডরা তাকে ইরফানের ব্যাপারে বলে। এটি শোনার পরে তো ইয়ানকি খাবারগুলো সেখানে রেখে দিয়ে তাড়াতাড়ি ইরফানকে সাহায্য করতে চলে যায়। এখানে আসার পরে তো ইয়ানকি ইরফানকে ছেলেদের কস্টিউমগুলো ট্রাই করতে দেখে। এটি দেখে তো ওর কল্পনায় আবারও সঙ্গের চিন্তা ভাবনা চলে আসে। তাই সে গভীর চিন্তা ভাবনা করতে করতে সেখান থেকে চলে যায়। ইরফান তো সব কস্টিউমগুলোকে ট্রাই করার পর সেগুলোকে একটি রুমে এসে রেখে দেয়। তবে সে এই রুমের জানালাটি বন্ধ করতে ভুলে গিয়েছিল। আর সেদিন রাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির পানিগুলো জানালার ভেতর দিয়ে ঢুকে তো সমস্ত কস্টিউমগুলোকে ভিজিয়ে ফেলে। পরের দিন সকালবেলায় সবাই যখন এসে দেখে যে তাদের সব কস্টিউমগুলো ভিজে গিয়েছে, তখন তো তারা ইরফানের উপরে অনেক রাগ দেখাতে থাকে। ইরফান তো সবার থেকে তখন ক্ষমা চায় আর কস্টিউমগুলো নিজের সাথে এটি বলে নিয়ে যায় যে শো শুরু হওয়ার আগে আমি সব কস্টিউমগুলো ঠিকঠাক করে তোমাদের কাছে পৌঁছে দিব। আর ইয়ানকে যখন দেখে যে ইরফান অনেক বড় প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছে, তখন সেও তাকে সাহায্য করতে চলে যায়। আর এরপরে আমরা দেখি যে তাদের ক্লাসমেটরাও তো তাদেরকে সাহায্য করতে থাকে। সবাই মিলেমিশে কাজ করার ফলে তো তারা এই প্রবলেমটাকে চুটকির মধ্যে সমাধান করে ফেলে, যার ফলে তো তাদের মিউজিক শোটা খুব ভালো মতনই কমপ্লিট হয়ে যায়। আর সব স্টুডেন্টরা তো তাদের পারফরমেন্স অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। ইয়ানকে যখন তার ডোমে ফিরে আসে তখন সে তার ফ্রেন্ডের মাধ্যমে এটি জানতে পারে যে তারা যেখানে থাকে তার পাশে এটি নতুন জিম খুলেছে। আর যে এই জিমটি খুলেছে তার নাম ছিল সং। আসলে সং ছিল ইয়ানকির বেস্ট ফ্রেন্ড। পরের দিন ইয়ানকি সঙ্গে খুঁজতে খুঁজতে 5টা পর্যন্ত চলে আসে, যেখানে সে ওকে ইরফানের সাথে দেখতে পায়। আর এখান থেকে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আর আমরা দেখি যে ইরফান তো ছোটবেলা থেকে টমবয় টাইপের একটি মেয়ে ছিল, যার ফলে সে সবসময় তার চুলগুলোকে ছেলেদের মতন করে কাটিং করে রাখতো। তাই অধিকাংশ মানুষই তাকে ছেলে মনে করত। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে আসলে ইয়ানকি যাকে খুঁজছিল সে ইরফানই ছিল। কিছু ছেলেরা তো স্কুলের লকার রুমে ইয়ানকিকে বুলি করছিল। ইরফান তখন সঙ্গে জ্যাকেট পরে ইয়ানকিকে বাঁচাতে লকার রুমে যায়। আর এখানে সেই ইয়ানকিকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। আর সঙ্গে জ্যাকেটের উপরে তার নামটি লেখা ছিল, যার কারণে ইয়ানকি প্রথম থেকে ইরফানকে সং নামে চিনত। ইরফান এবং ইয়ানকির মাঝে তো এখানে অনেক ভালো ফ্রেন্ডশিপও তৈরি হয়ে গিয়েছিল। একদিন তো ইয়ানকি ইরফানের বার্থডে সেলিব্রেট করার জন্য তাকে রুফটপে ডেকেছিল, যেখানে ইয়ানকির মনের মধ্যে ইরফানের জন্য একটি ফিলিংস তৈরি হতে থাকে। কিন্তু যেহেতু সে ইরফানকে ছেলে মনে করত, তাই সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। আর এখানে ফ্ল্যাশব্যাকটি শেষ হয়ে যায়। এরপরে আমরা ইরফানকে ওর ফ্রেন্ডের সাথে দেখতে পাই। ও তো ওর ফ্রেন্ডের সাথে মিলে অনেক বেশি ওয়াইন খেয়ে ফেলে, যার ফলে তো ইরফান ফুল টাল্লি হয়ে যায়। আর সে ড্রাঙ্ক অবস্থায় ইয়ানকিকে খুঁজতে কলেজে আসে। পিয়ানো রুমে গিয়ে সে ইয়ানকে দেখা পায়। এখানে তো ইরফান ইয়ানকিকে দেখা মাত্র তাকে বলে যে তুমি কিন্তু আমাকে আবারও ছেড়ে চলে যেও না। এটি বলে সে ইয়ানকিকে কিস করে নেয়। এরপরে সিন চেঞ্জ হয় আর আমি একটি ছোট কাটের মাধ্যমে দেখতে পাই যে ইয়ানকে বার্থডে দিনের পরে সে তার বাসাতে এসে জানতে পারে যে তার বাবার অন্য একটি শহরে ট্রান্সফার হয়ে গিয়েছে। তাই তাদের ফুল ফ্যামিলিকে অন্য শহরে শিফট হয়ে যেতে হবে। যাওয়ার একদিন আগে তো ইয়ানকি ইরফানকে দেখা করার জন্য ডেকেছিল। ইরফানকেও সেদিন তার একটি কম্পিটিশনের জন্য যাওয়ার ছিল, তবে সে ইয়ানকির সাথে দেখা করতে রাজি ছিল। আর সে ইয়ানকিকে তার কম্পিটিশনে চলে যাওয়ার আগ মুহূর্তে এসে দেখা করার জন্য বলেছিল। তবে ইয়ানকি তো দেখা করতে যেতে একটু লেট হয়ে যায়, যার কারণে ইরফানকে সেখান থেকে চলে যেতে হয়েছিল। তবে যাওয়ার আগে ভুলবশত ইরফান তার ক্যান্ডি বক্সটি সেখানে ফেলে রেখে চলে গিয়েছিল, যে ক্যান্ডি বক্সটি এখন পর্যন্ত ইয়ানকি তার কাছে যত্ন সহকারে রেখে দিয়েছে। এরপরে সিন আবারও প্রেজেন্টে চলে আসে আর আমরা দেখি যে ইয়ানকি ইরফানের সাথে দেখা করতে যায়। আর তাদের দুজনের মাঝে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটি ছিল সেটি তারা ক্লিয়ার করে নেয়। তারা দুজনে তো এখানে একে অপরের সাথে অনেক গল্প গুজব করে।
আর কথায় কথায় তারা দুজন মিলে এটি সিদ্ধান্ত নেয় যে তারা দুজন একসাথে ড্রাইভিং শিখবে। আর পরের দিন থেকে তারা দুজনে একসাথে ড্রাইভিং শিখতে থাকে। আর এখান থেকে তারা দুজনে তো একে অপরের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। একদিন ড্রাইভিং শেখার সময় ইয়ানকি সিদ্ধান্ত নেয় যে সে গাড়িটিকে আরেকটু দূরে চালিয়ে নিয়ে যাবে। আর এই চক্করে তো তারা ভুলবশত একটি অজানা এলাকার মধ্যে ঢুকে পড়ে। আর এখানে তো ইয়ানকি তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে গাড়িটিকে একটি গাছের সাথে ধাক্কা দিয়ে ফেলে, যার ফলে গাড়িটি সেখানেই বন্ধ হয়ে যায়। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তাদের দুজনের ফেরার মতন আর কোনো অবস্থা ছিল না, যেখানে তাদের দুজনকে বাধ্য হয়ে সেখানেই পাশে থাকা একটি বাসাতে রাত কাটাতে যেতে হয়। এখানে তাদের দুজনকে একটি বেডে ঘুমাতে হয়। আর তারা দুজনে তো একদম রোবটের মতন শুয়েছিল। ইরফানের তো ইয়ানকির পাশে শুয়ে একদমই ঘুম আসছিল না, তাই সে বাইরে অন্ধকারের মধ্যে হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ে। ইয়ানকিও তো ইরফানের পিছন পিছন বাইরে হাঁটতে চলে আসে। তারপরে তারা দুজন মিলে বাইরে হাঁটাহাঁটি করতেছিল। আর এখানে তো আমরা লক্ষ্য করি যে ইয়ানকি যখনই ইরফানের দিকে তাকাচ্ছিল তখনই সে স্মাইল করতে থাকে। পরের দিন সকাল হতেই তারা দুজনে নিজেদের রুমে আবারও ফিরে আসে। আর সারা রাত ঠিক মতন ঘুম না হওয়ার কারণে তো ইরফানের পরের দিন ক্লাসে যেতে লেট হয়ে যায়, যার কারণে ইরফান তার ফার্স্ট ক্লাসটি করতে পারে না। ইয়ানকি তখন ইরফানকে সাহায্য করে এবং নিজেদের গ্রুপ প্রজেক্টে সামিল করে নেয়। এই পরের সিনে আমরা দেখতে পাই যে ইয়ানকি ইরফানকে প্রজেক্ট ডিসকাস করার বাহানায় তো মুভি দেখতে নিয়ে যায়। ইয়ানকির সাথে মুভি দেখতে এসে তো ইরফান অনেক লজ্জা পাচ্ছিল, কিন্তু তারপরেও তারা দুজন মিলে একসাথে অনেক সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করে। পরের দিন সকালবেলা ইরফান তাড়াহুড়া করে কোথাও একটা যেতে থাকে। তখন তার স্কার্টের সুতা একটি হুকের সাথে আটকে যায়, যেটি ইরফান খেয়াল করে না। আর ইরফানের এই অবস্থাটি কলেজের একটি পপুলার ছেলে ইউজ দেখে ফেলে, যার কারণে সে এসে ইরফানকে সাহায্য করে। এখানে ইউজের ব্যবহার দেখে আমরা এটা বুঝতে পারি যে তার ইরফানের উপরে অনেক বেশি ইন্টারেস্ট ছিল। সে তো রীতিমতন ইরফানকে জোর করে নিজের সাথে ক্যান্টিনে খাবার খেতে নিয়ে যায়। ক্যান্টিনে উপস্থিত স্টুডেন্টরা যখন ওদের দুজনকে একসাথে দেখতে পায় তখন তো তারা ওদের দেখে সমালোচনা করতে থাকে, কারণ ইউসি তো কলেজের অনেক পপুলার একটি ছেলে ছিল। সেই সময় ইয়ানকেও সেখানে চলে আসে। আর সে যখন ওদের দুজনকে দেখে তখন তো সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। ইয়ানকি তখন ইরফানকে স্টাডি করার জন্য একটি ক্যাফেতে ডাকে। সেখানে যাওয়ার পরে তো ইরফান পড়াশোনায় মনোযোগী হওয়ার বদলে তার দিকে মনোযোগী হয়ে থাকে। বাসায় ফিরে এসে ইয়ানকি একটি ডিকশনারিতে ইরফানের জন্য একটি নোট লিখে, যেখানে সে তার ভালোবাসার কথাটি কনফেস করে দিয়েছিল। আর পরের দিন এই বইটি সে ইরফানকে গিফট করে দেয়। ইরফান তো এই বইটি পড়ার বদলে তার রুমে এনে সাজিয়ে রাখে। পরের দিন ইরফানের সাথে যখন আবারও ইয়ানকে দেখা হয় তখন ইয়ানকি তাকে জিজ্ঞাসা করে যে কালকে আমি তোমাকে যে বইটি দিয়েছিলাম সেটি কি তুমি পড়েছিলে? ইরফান ইয়ানকির সামনে নিজেকে ভালো প্রমাণিত করার জন্য বলে দেয় যে হ্যাঁ, আমি ওই বইটি পড়েছিলাম। এটি শুনে তো ইয়ানকি তার অ্যান্সারটি চায়। ইরফানের তো মনে হয় যে ইয়ানকি পড়াশোনার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করছে। ইরফান তো তখন তাকে সরি বলে। ইয়ানকি তো এই জবাবটিকে নেগেটিভলি নেয়, আর সে এটাই মনে করতে থাকে যে ইরফান তার প্রপোজালটিকে রিজেক্ট করে দিয়েছে। এই জন্য ইয়ানকি মন খারাপ করে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পরে সে ইরফানের ব্যাপারে আরো কিছু জানার জন্য সঙ্গের জিমে যায়। আর এখানে আসার পরে সে সঙ্গের থেকে এটাই জানার চেষ্টা করতে থাকে যে ইরফান কোন ছেলেকে পছন্দ করে কিনা, কিন্তু সঙ্গের কাছ থেকে সে তেমন কোনো জবাব পায় না। রাতের বেলা আমরা দেখতে পাই যে কলেজে যারা নিউ কামার্স ছিল তাদের জন্য একটি পার্টির আয়োজন করা হয়েছিল। এই পার্টিতে ইরফানও এসেছিল, তবে ইয়ানকির তো একটু আসতে দেরি হয়ে যায়। আর সেই সময় তো একটি ছেলে এসে ইরফানকে উত্ত্যক্ত করতে থাকে। সেই সময় ইউসি এসে ইরফানকে ওই ছেলেটির হাত থেকে রক্ষা করে। ইয়ানকি যখন ওদের দুজনকে একসাথে দেখতে পায় তখন তো সে এটাই মনে করতে থাকে যে ইরফান হয়তো ইউসির জন্য তাকে রিজেক্ট করেছে। এইখানে ইয়ানকি ইউসিকে নিয়ে অনেক জেলাস ফিল করতে থাকে। পরের দিন সকালে নতুন স্টুডেন্টদেরকে ডাকা হয় ফটো ক্লিক করার জন্য। আর তাদের সবার ফটোগুলো ইউজ তুলছিল, কারণ সে অনেক ভালো ফটোগ্রাফার ছিল আর সে এই ডিপার্টমেন্ট নিয়ে পড়ছিল। ফটো তোলার সময় হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন সব স্টুডেন্টরা কলেজের একটি হলে এসে জমা হয়। তখন একটি ছেলে সবাইকে ভূতের গল্প শোনাতে থাকে। আর ইয়ানকি তো ভূতে অনেক ভয় ছিল, যার কারণে সে গল্প শুনে তো অনেক বেশি ভয় পেতে থাকে। ইরফান যখন এই ব্যাপারটা লক্ষ্য করে যে ইয়ানকি অনেক নার্ভাস ফিল করছে,
তখন সে সেখানে উঠে দাঁড়াতে যায়। তখন সে একটি লাইট স্ট্যান্ডের সাথে ধাক্কা খায়, আর ওই লাইট স্ট্যান্ডটি তার গায়ের উপরে পড়ে যেতেই যাচ্ছিল। কিন্তু সঠিক সময়ে ইয়ানকি তাকে বাঁচিয়ে নেয়। তবে এটি করতে গিয়ে তো সে তার হাতে আঘাত পায়। ইরফান তো তখন তাড়াতাড়ি করে ইয়ানকিকে মেডিকেল রুমে নিয়ে যায়। আর এখানে আশা করে তো সে নিজেই ইয়ানকির হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। আর সেই সময় ইউস কাবাবে হাঁটি হয়ে সেখানে চলে আসে, আর সে ইরফানকে নিজের সাথে করে নিয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে ইয়ানকে থাকার জন্য একটি নতুন বাসার প্রয়োজন ছিল, তাই সে বাসা দেখতে যাওয়ার সময় ইরফানকে নিজের সাথে করে নিয়ে যায়। আর যে বাসাটি ইরফান পছন্দ করে সেই বাসাটি সে রেন্টে নিয়ে নেয়। রাতের বেলা ইরফান মিমির সাথে দেখা করতে যায় এবং তার থেকে ইয়ানকিকে পটানোর আইডিয়া নিতে থাকে। মিমি তখন তাকে বলে যে তুমি খুব সুন্দরভাবে সাজুগুজু করে তোমার ফটো ক্লিক করে নাও। মিমির কথা শুনেতে ইরফান অনেক সুন্দরভাবে রেডি হয়ে ইনস্টা থেকে ফটো তুলে সেই ফটোটি সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আর এই পিকচারের কারণে তো তার ক্লাসের সব ছেলেরা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ক্লাসের সব ছেলেরা ইরফানকে এত বেশি অ্যাটেনশন দিচ্ছে এটি দেখে তো ইয়ানকে অনেক জেলাস ফিল করতে থাকে। আর তার ইরফানের উপর এত বেশি রাগ হচ্ছিল যে সে ইরফানকে ইগনোর করা শুরু করে দেয়। ইরফান যখন ইয়ানকের এমন ব্যবহার দেখে তখন তো সে কিছুই বুঝতে পারে না, আর সে মন খারাপ করে ইউসের সাথে দেখা করতে চলে আসে। ইউস যখন দেখে যে ইরফানের মন খারাপ তখন সে ওকে নিজের সাথে করে গেম খেলতে নিয়ে যায়, যেখানে সে মজার ছলে ইরফানকে নিজের গার্লফ্রেন্ড হওয়ার জন্য অফার করে। ইরফান ওর কথাগুলোকে সিরিয়াসলি না নিয়ে নিজের বাসাতে চলে আসে। পরের দিন আমরা দেখতে পাই যে ইউসি ইরফানকে মিথ্যা বলে নিজের বার্থডে বাহানায় তার সাথে টাইম স্পেন্ড করার জন্য ডাকে। ইরফান তার সাথে দেখা করতে আসলে সে আবারও তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু ইরফান তো তাকে মুখের উপরে মানা করে দেয়। আর সে এটাও বলে যে আমি ইয়ানকিকে পছন্দ করি। এরপরে আমরা দেখি যে ইরফান এসে এসব ব্যাপারে মিংকে জানায়। এটি শোনার পরে তো মিং ইউসির উপরে নজর রাখা শুরু করে, এমনকি সে ইউসির সাথে দেখা করে ইরফানের থেকে দূরে থাকার জন্য তাকে বলে, কিন্তু ইউসি তো তার পুরো কথাটি ইগনোর করে দেয়। আর ওদিকে আমরা ইরফানকে দেখি সে তো ইয়ানকির সাথে দেখা করতে আসে, আর তাদের দুজনের মাঝে যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছিল সেগুলো তারা ক্লিয়ার করে নেয়। এরপরে তো ইরফান সময় কাটানোর জন্য ইয়ানকির বাসাতেও যায়। আর এখানে আসার পরে তো তারা দুজন মিলে একসাথে ভিডিও গেমস খেলে, এছাড়াও আরো অনেক মজা করতে থাকে। গেম খেলতে খেলতে ক্লান্ত হয়ে তো ইরফান ইয়ানকির বাসাতে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় উঠে তো ইয়ানকি ইরফানের জন্য ব্রেকফাস্ট রেডি করে, আর এটি দেখে তো ইরফান অনেক বেশি খুশি হয়ে যায়। ওদের দুজনের মাঝে তো সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ইয়ানকির সাথে দেখা করতে তার ফ্রেন্ড ট্যাং ট্যাং আসে। ইরফান যখন ট্যাং ট্যাংকে দেখে তখন তার মনে পড়ে যায় যে স্কুলে তো সে ইয়ানকির সাথে পড়াশোনা করত, আর সেই সময়ও তারা দুজনে সবসময় একে অপরের সাথেই থাকতো। ট্যাং ট্যাং তো ইয়ানকিকে পছন্দ করত। এখান থেকে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে ইউসি ছিল ট্যাং ট্যাং এর কাজিন। আসলে ট্যাং ট্যাং ইউসিকে ইরফানের কাছে পাঠিয়েছিল যাতে করে সে ইয়ানকি থেকে ইরফানকে দূরে রাখতে পারে। এরপর আমরা দেখি যে ট্যাং ট্যাং আসার পর থেকে তো সে সব সময় ইয়ানকির সাথে সাথেই থাকতে থাকে, আর ইয়ানকেও তাকে এসব নিয়ে কিছুই বলে না। আর এগুলো যখন ইরফান দেখে তখন তো তার অনেক রাগ হয়, যার কারণে সে ইয়ানকি থেকে দূরত্ব বজায় রেখে চলতে থাকে। ইয়ানকি যখন লক্ষ্য করে যে ইরফানের মুড খারাপ তখন সে ওর সাথে হলিডেতে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে থাকে, আর হলিডের দিন সে সঙ্গের সাহায্যে ইরফানকে তার কাছে ডেকে নেয়। ট্যাং ট্যাংও তখন সেখানে চলে আসে, তবে ইয়ানকি তো ট্যাং ট্যাংকে ছেড়ে দিয়ে তার সমস্ত সময়টা ইরফানকে দিতে থাকে। হলিডে থেকে ঘুরে আসার পরে তো ইরফানের ফ্রেন্ড তাকে ইয়ানকি এবং ইউসিকে লাঞ্চ করার জন্য ডাকতে বলে, আর ইরফানকে তো বাধ্য হয়ে ওদের কথা মানতেই হয়। এরপর আমাদের লাঞ্চের সিনটা দেখানো হয়, যেখানে আমরা দেখি যে ইরফানের একটি ফ্রেন্ড তো ইউসিকে অনেক বেশি পছন্দ করে ফেলে, যার কারণে সেখানে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু ইউসি তো এই মেয়েটিকে স্পষ্টভাবে মানা করে দেয়, যার কারণে মেয়েটি ভীষণ রেগে যায়। আর সে ইন্টারনেটে ইরফানের ব্যাপারে খারাপ খারাপ কথা ছড়িয়ে দেয়। আর এগুলো যখন ইরফান দেখে তখন তো সে অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। ইয়ানকি এবং ইউসি মিলে তো ওই মেয়েটির সত্যটা সবার সামনে নিয়ে আসে। ট্যাং ট্যাংও তাদেরকে এই কাজে হেল্প করে। ওই মেয়েটি তখন ইরফানের থেকে তার ভুলগুলোর জন্য ক্ষমা চায়, আর এখান থেকে তো ওদের সবার মাঝে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। আর ইরফানের সাথেও ট্যাং ট্যাং এর একটি ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। কিছুদিন পরে ওদের কলেজে ছুটি দেওয়া হয়, ওরা তো তখন নিজেদের বাসায় যাওয়ার ডিসিশন নেয়। ইয়ানকি তো ইরফানের সাথে মিলে টিকিটটি বুক করিয়ে নেয়।
আর তারপরে তারা দুজন মিলে একসাথে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা দুজন মিলে একসাথে যখন জার্নি করছিল তখন ইফাং তো ইয়ানকে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর এভাবে তারা দুজনে তাদের হোম টাউনে চলে আসে। এরপরে পরের দিন ইফাং সুপারমার্কেটে কিছু জিনিসপত্র কিনতে যায়, যেখানে তার সাথে একটি আন্টির ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়, যার কারণে ওই আন্টিটি ইফাংকে নিজের বাসাতে নিয়ে আসে। এখানে আসার পরে ইফাং ইয়ানকিকে দেখতে পায়, আর এখানে সে ব্যাপারটা জানতে পারে যে ইয়ানকি তো এই আন্টিরই ছেলে। আন্টি যখন জানতে পারে যে ওরা দুজনে ফ্রেন্ড, তখন তো সে অনেক খুশি হয়ে যায়। আর এখানে তো ইয়ানকি এবং ইফাং একে অপরকে দেখে পুরোটা সময় শুধু লজ্জায় পেতে থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখি যে ইফাং জোরে হাঁটতে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে তার মাথায় সে আঘাত পায়। এটা দেখে তো ইয়ানকি পুরোটা সময় তার অনেক সুন্দরভাবে খেয়াল রাখতে থাকে। এরপরে আমরা দেখি যে নিউ ইয়ারের রাত চলে এসেছিল। এই দিন তো ইফাং সং এবং নির সাথে মিলে তাদের পুরাতন স্কুলের ছাদের উপরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে। এমনকি সে ইয়ানকিকে নিজের সাথে ফায়ারওয়ার্কস দেখার জন্য ডাকে। ওরা দুজনে তো একে অপরের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। এখানে ইয়ানকি তো ইফাংকে কিস করার জন্য তার কাছাকাছি যেতে থাকে, আর তখনই ফায়ারওয়ার্কস স্টার্ট হয়ে যায়, যার কারণে ইয়ানকি ইফাংকে কিস করতে পারে না। আর তারা দুজন মিলে এখানে ফায়ারওয়ার্কস এনজয় করতে থাকে। দুজনে একসাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করার পরে ইফাং যখন সেখান থেকে চলে যেতে থাকে, তখন ইয়ানকি ইফাং এর কাছে গিয়ে তার গালে একটি কিস করে দেয়। আর এটি দেখে তো ইফাং অনেক অবাক হয়ে যায়। বাসায় ফিরে এসে সে শুধুমাত্র ইয়ানকির ব্যাপারে ভাবতে থাকে, আর এটাও ভাবতে থাকে যে ইয়ানকি কি আমাকে পছন্দ করে নাকি করে না। পরের দিন রাতের বেলা ইয়ানকি ইফাংকে মুভি দেখার জন্য নিয়ে যায়। আর এখানে আসার পরই তো সে ইফাং এর ক্লোজ হওয়ার অনেক চেষ্টা করছিল। আর তারা দুজনে এখানে অনেক সুন্দর রোমান্টিক টাইম স্পেন্ড করে। মুভি শেষ করে ইফাং যখন বাসায় যাওয়ার জন্য বাস স্টপে এসে দাঁড়ায়, তখন ইয়ানকেও ইফাং এর পিছন পিছন এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর তাকে নিজের ভালোবাসার কথাটি বলে দেয়। আর জিজ্ঞাসা করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। ইফাংও তো তখন তাকে খুশি খুশি হ্যাঁ বলে দেয়। আর এখান থেকে তাদের দুজনের ডেটিং লাইফটা শুরু হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে ওদের কলেজের ছুটি শেষ হয়ে যায়, আর সব ফ্রেন্ডরাই আবারও তাদের রুমে ফিরে আসে। কলেজে আসার পরেও তো ইয়ানকি এবং ইফাং একে অপরের সাথে সময় কাটাতে একদমই মিস করছিল না। এমনকি ইফাং বেশিরভাগ সময় ইয়ানকির বাসাতেই কাটাতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই যে কলেজের অ্যানিভার্সারি দিনটা চলে আসছিল। টিচার তখন ওদের সবাইকে একটি পারফরমেন্স তৈরি করার জন্য বলে। এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে ট্যাংট্যাং এর স্টেজ ফোবিয়া ছিল, যার কারণে সেই স্টেজে উঠতে অনেক বেশি ভয় পাচ্ছিল। কিন্তু ইফাং তো ট্যাংট্যাংকে অনেক বেশি সাহায্য করে, যার ফলে তারা তাদের পারফরমেন্সটি সবার সামনে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আর তাদের পারফরমেন্সটি খুব সুন্দরভাবে শেষ হওয়ার পরে তো ইয়ানকি খুশি হয়ে সবার সামনে ইফাংকে কিস করে নেয়। আর এই কিসের মাধ্যমে তাদের দুজনের রিলেশনশিপটা তো পাবলিক হয়ে যায়। আর এখান থেকে তারা দুজন পাবলিকলি ডেট করার সুযোগ পেয়ে যায়। আর তারা দুজনে একে অপরের সাথে সময় কাটাতে পেরে তো অনেক বেশি খুশিও ছিল। এরপর সিনে আমরা দেখতে পাই যে ইফাং একটি স্পোর্টস কম্পিটিশনে পার্টিসিপেট করে, আর তার ডেট সামনে ছিল, যার কারণে ইফাং অনেক ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দেয়। কিন্তু কম্পিটিশনের একদিন আগে তার হাতে অনেক বেশি যন্ত্রণা করা শুরু হয়ে যায়। ডক্টরের মাধ্যমে সে ব্যাপারটা জানতে পারে যে তার হাতে জয়েন্টে অনেক বড় একটা প্রবলেম হয়েছে, যার কারণে এখন তার হাতটাকে একটু রেস্টে রাখতে হবে, নাহলে সে আর কোনোদিনই স্পোর্টস খেলতে পারবে না। কিন্তু ইফাং তো কারো কোনো বারণই শুনে না, আর ফাইনাল কম্পিটিশনের দিন সে তার পুরো শক্তিটাই জেতার জন্য লাগিয়ে দেয়। আর ফাইনালি সেই কম্পিটিশনটি জিতে যায়। কিন্তু যখনই গেমটি শেষ হয় তখনই সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। ইফাং এর যখন জ্ঞান ফিরে তখন সে দেখে যে ও তো হসপিটালে, আর ওর পাশে ইয়ানকি বসে আছে। এখানে ইফাং এই ব্যাপারটা জানতে পারে যে এখন থেকে সে তার রাইট হ্যান্ড আর স্পোর্টস খেলার জন্য ব্যবহার করতে পারবে না, যার কারণে তো সে মন খারাপ করে তার সমস্ত আশা ভরসা পুরোটাই ছেড়ে দেয়, কারণ স্পোর্টসই তার জন্য সবকিছু ছিল। ইয়ানকে যখন ইফাংকে এত বেশি ডিপ্রেসড দেখতে পায় তখন সে তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়। ইয়ানকির সাথে বাইরে ঘোরাফেরা করে তো ইফাং একটু বেটার ফিল করতে থাকে। কিন্তু পরের দিনে ইফাং কাউকে কিছু না বলে কোথাও একটা চলে যায়। ইয়ানকি যখন এই ব্যাপারটা জানতে পারে তখন তো তার ইফাং এর জন্য অনেক টেনশন হচ্ছিল।
ওইদিকে আমরা ইরফানকে দেখি, সে তো তার বাবার সাথে দেখা করতে এসেছিল এবং তার বাবার বেকারিতে তার কাজে সাহায্য করছিল। ইয়ানকে যখন জানতে পারে যে ইরফান কোথায় আছে, তখন সে তাড়াতাড়ি সেখানে চলে আসে। আর যখনই সে ওকে বেকারিতে দেখতে পায়, তখনই ইয়ানকে ওকে দেখা মাত্রই গিয়ে জড়িয়ে ধরে। আর তারপরে সে ওকে অনেক উৎসাহ দিতে থাকে, যার ফলে ইরফান আবারও ইয়ানকির সাথে কলেজে ফিরে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ইরফানের বার্থডে দিন সবার সাথে দেখা করে ওকে সারপ্রাইজ দেয়। আর ওদিকে ইয়ানকেও নিজের বাসাটিকে ইরফানের জন্য অনেক সুন্দরভাবে ডেকোরেট করে। আর এখানে তারা দুজন মিলে শুধুমাত্র ইরফানের বার্থডেটা সেলিব্রেট করে। এরপরে একদিন ইয়ানকি এবং ইরফান ইয়ানকির বাসাতে একাই ছিল। ইরফানের বাবা তো তখন ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। ইরফান তো ভয় পেয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ওর বাবা তো ওকে ধরে ফেলে। তারপরে সে কিছুদিন ইয়ানকির সাথে তার বাসাতেই থেকে যায়, আর এখানে থেকে সে ইয়ানকির টেস্ট নিতে থাকে। আর শেষ পর্যন্ত সে ওদের দুজনের রিলেশনটাকে অ্যাপ্রুভ করে আবারও তার হোমটাউনে ফিরে যায়। পরে তিনি ইয়ানকি ইরফানকে তার বাবা মার সাথে দেখা করতে নিয়ে যায়। এখানে আসার পরে তো ইয়ানকির বাবাকেও ইরফান তার কথার মাধ্যমে ইমপ্রেস করে নেয়। পরবর্তী সিনে আমরা দেখি যে ইরফানের হাতটা তো এখন আগের থেকে অনেকটা ঠিক হয়ে গিয়েছিল, যার কারণে সে আবারও স্পোর্টস খেলা শুরু করে। আর এই কাজে ইয়ানকেও তাকে অনেক সাপোর্ট করতে থাকে, যার ফলে ইরফান কিছুদিনের মধ্যে আবারও অনেক ভালো স্পোর্টস খেলা শুরু করে দেয়। অন্যদিকে ইয়ানকি তার পিয়ানো এবং মিউজিকের মাধ্যমে নিজের ক্যারিয়ারটি সেট করে নেয়, এমনকি সে অনেক ভালো ভালো অ্যাওয়ার্ডসও পেতে থাকে। এরপরে আমরা একদিন দেখি যে ইয়ানকি ইরফানকে সাথে করে একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়, যেখানে সে একটি টফি পেপারের সাহায্যে রিং বানিয়ে ইরফানকে বিয়ে করার জন্য প্রপোজ করে দেয়। আর ইরফানও তো তাকে হ্যাঁ বলে দেয়। আর তারপরে তারা দুজনে একে অপরকে কিস করে নেয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।